আসসালামু আলাইকুম। আইএলও স্কিল 21 প্রজেক্টের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের লেকচার। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, অকুপেশন ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স ইআইএম এনটিবিকিউএফ লেভেল 1 সেক্টর সিভিল কনস্ট্রাকশন ইউনিট কোড CUN 100112A। ইউনিট টাইটেল ওয়ার্ক ইন দ্য কনস্ট্রাকশন ইলেকট্রিক্যাল সেক্টর। আমরা জানি ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স অকুপেশনে মোট 12টি ইউনিট অফ কম্পিটেন্সি আছে। তার মধ্যে ওয়ার্ক ইন দ্য কনস্ট্রাকশন ইলেকট্রিক্যাল সেক্টর একটি অন্যতম ইউনিট অফ কম্পিটেন্সি। এই ইউনিট অফ কম্পিটেন্সির 6টি এলিমেন্টস অফ কম্পিটেন্সি বা 6টি কার্যক্রম রয়েছে। প্রথমটি হচ্ছে ডিসক্রাইব দ্য অর্গানাইজেশনাল স্ট্রাকচার উইথিন দ্য ইলেকট্রিক্যাল সেক্টর। নাম্বার 2, identify process and procedures. Number 3, identify tools, equipment and materials. Number 4, identify workplace requirements. Number 5, organize on workload. And number 6, practice OSH. অর্থাৎ এখানে 6টি এলিমেন্টস অফ কম্পিটেন্সি দেওয়া আছে। তো আজকে আমি প্রথম এলিমেন্টস অফ কম্পিটেন্সি অর্থাৎ ডিসক্রাইব দ্য অর্গানাইজেশনাল স্ট্রাকচার উইথিন দ্য ইলেকট্রিক্যাল সেক্টর এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আজকের আলোচনার বিষয় ডিসক্রাইব দ্য অর্গানাইজেশনাল স্ট্রাকচার উইথিন দ্য ইলেকট্রিক্যাল সেক্টর, অর্থাৎ ইলেকট্রিক্যাল সেক্টরে সাংগঠনিক কাঠামোর বর্ণনা। এই সাংগঠনিক কাঠামোর পারফরম্যান্স ক্রাইটেরিয়া মোট 5টি আছে। প্রথমটি হচ্ছে নেচার অ্যান্ড মেজর ফিল্ড অফ দ্য কনস্ট্রাকশন ইলেকট্রিক্যাল সেক্টর। দ্বিতীয়টা আছে প্রোফাইল অফ দ্য কনস্ট্রাকশন সেক্টর ইন রিলেশন টু বাংলাদেশ এমপ্লয়মেন্ট কন্ডিশন ইজ ডিটারমাইন্ড। তৃতীয়টি হচ্ছে ট্রেন্ডস অ্যান্ড টেকনোলজিস রিলেভেন্ট টু দ্য সেক্টর আর এক্সপ্লেইনড। চতুর্থটি হচ্ছে relevant policies and guidelines are identified and interpreted। এবং পঞ্চমটি হচ্ছে instruction as to procedures in achieving quality are obtained, understood and clarified। এই 5টি পারফরমেন্স ক্রাইটেরিয়া আছে। তো প্রথম ক্রাইটেরিয়া নিয়ে আমি আসলে আজকে বিশদ আলোচনা করব। তবে প্রথমটি হচ্ছে নেচার অ্যান্ড মেজর ফিল্ড অফ দ্য কনস্ট্রাকশন ইলেকট্রিক্যাল সেক্টর। নেচার অ্যান্ড মেজর ফিল্ড। তো একটি অর্গানাইজেশনের নেচারটা কেমন হবে সেটা আসলে আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি। নেচার অফ দ্য অর্গানাইজেশনাল স্ট্রাকচার। একটা অর্গানাইজেশনাল স্ট্রাকচার সেটা হতে পারে একটা ইন্ডাস্ট্রি, একটা হাউস, হতে পারে একটা ওয়ার্কশপ বা ফার্ম, হতে পারে কোনো শিক্ষা প্রতিষ্ঠান। আমি যদি বিষয়টাকে ক্লিয়ার করি তাহলে একটা উদাহরণ দিয়ে বোঝাইতে পারি। একটা ইন্ডাস্ট্রি যদি হয় তাহলে সেখানে জেনারেল ম্যানেজার থাকবে, প্রসিকিউরমেন্ট ম্যানেজার থাকবে, মেইনটেনেন্স ম্যানেজার থাকবে, প্রোডাকশন ম্যানেজার থাকবে। আমি যদি মেইনটেনেন্স ম্যানেজার দিয়ে উদাহরণ দেই তাহলে সেখানে হতে পারে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, সুপারিনটেন্ডেন্ট, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সুপারিনটেন্ডেন্ট ইটিসি। তো এই ইন্ডাস্ট্রির এই যে বিভিন্ন ম্যানেজার তাদের নিজস্ব একটা অফিস রুম থাকবে। যখন ওখানে ওয়ারিং করা লাগবে তো সেক্ষেত্রে এই রুমগুলো আগে থেকে বলা লাগবে যে কোন রুমটা কে বসবে, কোনটা জেনারেল ম্যানেজার, কোনটা ইলেকট্রিক ইঞ্জিনিয়ার ম্যানেজার, এই বিষয়গুলো আগে থেকে জানাইতে হয়। অর্থাৎ একটা অর্গানাইজেশনের বিভিন্ন ধরনের অফিস থাকে, সেগুলো ডিটেলস জানাইতে হয়। অর্থাৎ একটা ইন্ডাস্ট্রির অর্গানাইজেশন স্ট্রাকচার এরকম হয়ে থাকে।
তো এগুলো হলো নেচার অফ দ্য অর্গানাইজেশনাল স্ট্রাকচার। এখন দেখব মেজর ফিল্ড বা প্রধান ক্ষেত্র। প্রধান ক্ষেত্রের মধ্যেই প্রথমে আছে হাউস ওয়ারিং। এখানে দেখা যাচ্ছে 6টি হাউস ওয়ারিং উল্লেখ করা আছে। প্রথমটি হচ্ছে চ্যানেল ওয়ারিং, দ্বিতীয়টি কন্ডুইট ওয়ারিং, তৃতীয়টি ব্যাটেন ওয়ারিং, চতুর্থটি ক্লিট ওয়ারিং, পঞ্চমটি আন্ডার প্লাস্টার ওয়ারিং এবং সর্বশেষটি সার্ভিস কানেকশন ওয়ারিং। তো প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রত্যেকটি আমি ধারাবাহিকভাবে আলোচনা করব। তো চলুন। চ্যানেল ওয়ারিং, এখানে যে ফিগারটি দেখা যাচ্ছে, চ্যানেল ওয়ারিং কিভাবে দেয়ালে লাগাইতে হয় তার একটা পিকচার এখানে দেওয়া আছে এবং কোন উপাদানটা নাম কি, অর্থাৎ এখানে যে উপকরণ ইউজ করা হয়েছে কোন উপকরণের কি নাম সেটা এখানে উল্লেখ করা আছে। যেমন চ্যানেল বক্স, নিচেরটা হলো বেজ, চ্যানেল কাভার, অর্থাৎ উপকরণগুলো উল্লেখ করা আছে। অর্থাৎ আমরা যখন ওয়ারিং করি, চ্যানেল ভিতরে তার টেনে চ্যানেল বসিয়ে যে ওয়ারিংটা করা হয় এটাই মূলত চ্যানেল ওয়ারিং। পরটি কন্ডুইট ওয়ারিং। যে ফিগারটা দেখা যাচ্ছে এটি কন্ডুইট ওয়ারিং, তবে এটা সারফেস কন্ডুইট, অর্থাৎ কন্ডুইটগুলো বাহিরের পৃষ্ঠে লাগানো আছে, অর্থাৎ দেয়ালের বাহিরে লাগানো আছে, অর্থাৎ এটা হলো সারফেস কন্ডুইট। পরেরটি দেখা যাচ্ছে কনসিল কন্ডুইট, অর্থাৎ এখানে আমার কন্ডুইট বসানো আছে, যখন ছাদে ঢালাই করা হবে তখন এটা কংক্রিটের ভিতরে চলে যাবে, সেজন্য এটা হবে কনসিল কন্ডুইট। আজকাল বাসাবাড়ি, শপিং মল, দোকানপাট ইত্যাদি স্থানে ব্যাপকভাবে কনসিল কন্ডুইট ওয়ারিং ব্যবহার করা হয়ে থাকে। ব্যাটেন ওয়ারিং, দেয়ালের উপর ব্যাটেন বসিয়ে তার উপর কেবল ক্লিপের মাধ্যমে আটকিয়ে ব্যাটেন ওয়ারিং করা হয়ে থাকে। আজকাল এটা তেমন দেখা যায় না, এটা হলো ওল্ড ওয়ারিং সিস্টেম। ক্লিট ওয়ারিং, এটি হচ্ছে কোনো ওয়ারিংয়ে আমরা যখন কেবল টানি তখন ওই কেবলকে ক্লিটের মাধ্যমে আটকিয়ে যে ওয়ারিংটা করা হয় সেটাকে আমরা ক্লিট ওয়ারিং বলে থাকি। তারপরটি হচ্ছে আন্ডার প্লাস্টার ওয়ারিং। যখন দেয়ালের কোনো একটা নির্দিষ্ট স্থানকে কেটে তার ভিতর দিয়ে কেবল টেনে এবং প্লাস্টার করে কেবলকে নিচে দিয়ে আটকে দিয়ে যে ওয়ারিংটা করা হয় সেটা হলো আন্ডার প্লাস্টার ওয়ারিং। অর্থাৎ নির্দিষ্ট স্থানে কেটে সেখানে কেবল বসিয়ে আমি প্লাস্টার করে দিলে যে ওয়ারিংটা হয় সেটা হলো আন্ডার প্লাস্টার ওয়ারিং, অর্থাৎ প্লাস্টারের নিচে কেবল টানা। সর্বশেষ হচ্ছে সার্ভিস কানেকশন ওয়ারিং। প্রত্যেকটা বাসায় আমাদের বৈদ্যুতিক পোল থেকে লাইন টানানোর জন্য যে ওয়ারিংটা করা হয় সেটাকে আমরা সার্ভিস কানেকশন ওয়ারিং বলে থাকি। এটা সোয়ান হুইলের মাধ্যমে আমার মেইন লাইনটা নিয়ে আসা হয়, অর্থাৎ বৈদ্যুতিক পোল থেকে বাসাবাড়ি এনার্জি মিটার পর্যন্ত যে সংযোগের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয় তাকে সাধারণত সার্ভিস কানেকশন ওয়ারিং বলা হয়ে থাকে। তারপরে যেটা দেখা যাচ্ছে সেটি হচ্ছে শিল্প কারখানার ওয়ারিং। এত সময় যেগুলো আমি দেখলাম সেগুলো হলো হাউস ওয়ারিং। এখন দেখব শিল্প কারখানার ওয়ারিং। শিল্প কারখানায় সারফেস কন্ডুইট ওয়ারিং, ট্যাঙ্কিং ওয়ারিং, আন্ডারগ্রাউন্ড কেবল ওয়ারিং এগুলো ব্যবহার করা হয়ে থাকে। তো এক এক করে এগুলো আমি আপনাদের দেখাবো। সারফেস কন্ডুইট ওয়ারিং নর্মালি ইন্ডাস্ট্রিতে অনেক বেশি পাওয়ার ব্যবহার করার কারণে সবসময় সারফেস কন্ডুইট ওয়ারিংটা ব্যবহার করা হয়ে থাকে, কারণ যে কোনো সময়
কোনো ফল্ট হলে যেন তাড়াতাড়ি সেটা সমাধান করা যায়, সেই জন্য সারফেস কন্ডুইট ওয়্যারিং ব্যবহার করা হয়ে থাকে। এখানে যে কন্ডুইটটা ইউজ করা হয় সেটা মূলত পিভিসির হয়ে থাকে, অর্থাৎ পলিভিনাইল ক্লোরাইডের কন্ডুইট ব্যবহার করা হয়ে থাকে। নর্মালি ইন্ডাস্ট্রিতে সারফেস কন্ডুইটটা ব্যাপকভাবে ইউজ করা হয়। তারপর দেখা যাচ্ছে ট্র্যাঙ্কিং ওয়্যারিং। এখানে একটা নির্দিষ্ট স্থান দিয়ে অনেক কেবল টানার জন্য সব কন্ডুইটগুলো পাশাপাশি রেখে ওয়্যারিং করা হয়ে থাকে। এখানে দুইটা ফিগার দেখা যাচ্ছে, যেখানে অধিক পরিমাণ কন্ডুইট একটা স্থান দিয়ে টানা হয়ে থাকে। এগুলো নর্মালি বড় শপিং মল বা ইন্ডাস্ট্রির নির্দিষ্ট স্থান দিয়ে অনেক বেশি লাইন টানার ক্ষেত্রে এই ওয়্যারিংটা করা হয়ে থাকে। তারপরটি হচ্ছে আন্ডারগ্রাউন্ড কেবল ওয়্যারিং। ঘনবসতিপূর্ণ এলাকায় উচ্চ ভোল্টেজ পরিবহনের ক্ষেত্রে আন্ডারগ্রাউন্ড কেবল ওয়্যারিং ব্যবহার করা হয়ে থাকে। তবে এই ওয়্যারিংয়ের জন্য প্রাথমিক খরচ অনেক বেশি হয়ে থাকে। বিশেষ করে বড় বড় শহরে আন্ডারগ্রাউন্ড কেবল ওয়্যারিং বেশ জনপ্রিয়। তারপরটি হচ্ছে রিসিভার ও মেইনটেনেন্স অফ হাউসহোল্ড অ্যাপ্লায়েন্স। আমরা প্রথমটি শিখলাম হাউস ওয়্যারিং, ইন্ডাস্ট্রির ওয়্যারিং। এখন যেটা দেখব সেটি হচ্ছে রিপেয়ার ও মেইনটেনেন্স অফ হাউসহোল্ড অ্যাপ্লায়েন্স, অর্থাৎ বাসাবাড়িতে যেসব হোম অ্যাপ্লায়েন্স ব্যবহার করা হয় সেগুলো কীভাবে মেইনটেনেন্স বা মেরামত করতে হয় সেই সব সম্পর্কে। তো আমরা যেগুলো ইউজ করে থাকি সেগুলোর মধ্যে প্রথমেই হচ্ছে হেয়ার ড্রায়ার, ইলেকট্রিক ওভেন, ইলেকট্রিক আয়রন, ওয়াশিং মেশিন, ভ্যাকুয়াম ক্লিনার, ব্লেন্ডার ইত্যাদি। এইসব অ্যাপ্লায়েন্স আমরা বাসা বাড়িতে নর্মালি ব্যবহার করে থাকি। প্রথমটা হচ্ছে হেয়ার ড্রায়ার। এখানে যে ছবিটা দেখা যাচ্ছে এটার মাধ্যমে আমরা গোসলের পর চুল শুকাইতে এটা ব্যবহার করে থাকি, একে বলে হেয়ার ড্রায়ার। তারপরটি হচ্ছে ইলেকট্রিক ওভেন। আমরা যখন খাবার খাই সেটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে ইলেকট্রিক ওভেনের মাধ্যমে গরম করে আমরা খেতে পারি। তারপরটি হচ্ছে ইলেকট্রিক আয়রন। বাসাবাড়ির জামা কাপড় মসৃণ করতে আয়রন ব্যবহার করা হয়ে থাকে। তাছাড়াও আজকাল বাণিজ্যিকভাবে ইলেকট্রিক আয়রনের মাধ্যমে জামা মসৃণ করা হয়ে থাকে। তারপরটি হচ্ছে ওয়াশিং মেশিন। কম সময়ে কম পরিশ্রমে অধিক পরিমাণ ময়লাযুক্ত কাপড় ওয়াশিং মেশিনের সাহায্যে অতি সহজেই পরিষ্কার করা যায়। এটি খুবই জনপ্রিয় একটি মেশিন। তারপরটি হচ্ছে ভ্যাকুয়াম ক্লিনার। বাসাবাড়ি, অফিস, আদালত, কলকারখানা ইত্যাদি স্থানে মেঝের ময়লা পরিষ্কার করতে সচরাচর ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করা হয়ে থাকে। তারপরটি হচ্ছে ব্লেন্ডার। বাসাবাড়িতে রান্নার কাজে বিভিন্ন মশলা গুঁড়া করতে, বিভিন্ন ধরনের ফলের জুস তৈরি করতে, তাছাড়াও বিভিন্ন ধরনের কাজে আমরা ব্লেন্ডার ব্যবহার করে থাকি। যেগুলো আপনাদের সাথে আলোচনা করা হলো সেগুলো আমি পয়েন্টের মাধ্যমে একটু সংক্ষিপ্ত আকারে বলতেছি। একটি অর্গানাইজেশনের গঠন কেমন হয়ে থাকে, প্রধান ক্ষেত্রগুলো কি কি, হাউস ওয়্যারিং, ইন্ডাস্ট্রিয়াল ওয়্যারিং, হাউসহোল্ড অ্যাপ্লায়েন্স মেরামত ইত্যাদি বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করা হলো। প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আজকে টিউটোরিয়াল ক্লাস থেকে আপনি কি বুঝেননি তা নিজ ক্লাস স্যারকে জানাবেন, প্রশ্নের উত্তর প্রদান করা হবে। পরবর্তী ক্লাসে মেজর ফিল্ড সহ পারফরমেন্স ক্রাইটেরিয়ার অন্যান্য বিষয়ের উপর আলোচনা প্রদান করা হবে। সবাই প্রস্তুত থাকবেন ইনশাল্লাহ। আজকের আলোচনা এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।